তাহলে আমরা একক ভেক্টর সম্পর্কে ধারণা পাইলাম। তোমাদেরকে বললাম যে একক ভেক্টরের মান সব সময় 1। মান বলতে আমরা কি বুঝি, যে কোনো ভেক্টরকে যদি মড চিহ্ন দেওয়া হয়, উভয় পাশে মড চিহ্ন দেই, তাহলে সেটা ভেক্টরের মান হয়ে যায়, দিক থাকে না। তা কোনো ভেক্টরকে যদি সেই ভেক্টর রাশির মান দ্বারা, ওই ভেক্টর রাশির মান দ্বারা ভাগ করি, তাহলে একটা নতুন ভেক্টর পাওয়া যায়। আমি বলছি যে সেটা হচ্ছে যে রাশিটি নেব সেটা ওই রাশির স্মল হাতের দিয়ে উপরে ক্যাপ চিহ্ন বা টুপি চিহ্ন দিলে সেটা আমরা বলবো একটা ভেক্টর রাশি। ভেক্টর রাশির মান সবসময় 1। তোমাদের দেখা যাচ্ছে যে একটা ভেক্টর রাশির একক ভেক্টর নির্ণয় করবো। এটা একটা ভেক্টর রাশি, দেখো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, এটা একটা ভেক্টর রাশি 3i + 2j - k, এটা একটা ভেক্টর রাশি। তাহলে এর যদি আমি একক ভেক্টর নির্ণয় করতে যাই, এ একটা ভেক্টর, তাহলে এর মান কত হবে? মান হবে এর a1², তার মানে i এর সাথে যে সহগটা থাকবে সেটা a1, 3 × 9, 3 উপরে হোল স্কোয়ার, প্লাস জের যে সহগ যেটা থাকবে সেটা a2, তাহলে 2 এর উপরে হোল স্কোয়ার, 2 × 2 = কত? 4, প্লাস -1 তার উপরে হোল স্কোয়ার, তাহলে আমরা পাইলাম 9, 10, 9 আর 1 10, 14। তাহলে এখন যদি আমি এটার একক ভেক্টর নির্ণয় করতে যাই, তাহলে একক ভেক্টরটা হচ্ছে এ, ক্যাপ চিহ্ন দিলাম, এ ভেক্টর, সেই ভেক্টরের মান, তাহলে এ ভেক্টরটা আমরা কত পাইছি? 3i + 2j - k, এটা পাইলাম। এর মানটা হচ্ছে রুট কত? রুট 14। তাহলে এখন এটা হলো একক ভেক্টর। তাহলে এর একক ভেক্টর পাইলাম এটা। এটাকে আমরা এভাবে লিখি, তোমরা দেখবা যে বই আছে 1/14 3i + 2√14j - 1/14k। এখন যদি তোমাদেরকে বলা হয় যে এই যে একক ভেক্টরটা পাইলাম এর মান কত, একক ভেক্টরটার মান, এর মান যদি আমি বের করতে যাই, একক ভেক্টর এ, এর একক ভেক্টর মান দিলে কি মড দিতে হচ্ছে। তাহলে এটারে উপরা আমরা i এর সাথে কোনটা, এটা a1, তার মানে 3√14 তার উপরে কত হোল স্কোয়ার, তারপর প্লাস 2√14 তার উপরে হোল স্কোয়ার, প্লাস 1√14 তার উপরে হোল স্কোয়ার। তাহলে আমরা পাচ্ছি কি 3 × 9 14, প্লাস 2 × 2 = 4 14, প্লাস 1 14। তাহলে আমরা পাচ্ছি উপরে দেখো 9 আর 1 10, 4 14, নিচে 14, কেটে যায় কত হয়? 1। তার মানে একক ভেক্টরের মান পাইলাম আমরা, একক ভেক্টরের মান পেলাম 1। এখন তোমাদের যদি কোনো পরীক্ষায় আসে, অ্যাডমিশন টেস্টে আসে, যে বিশাল একটা ভেক্টর দেওয়া, একটা ভেক্টর এর চেয়ে বড় করে দিতে পারে, একটা ভেক্টর দিল যে এই ভেক্টরের মান, একক ভেক্টরের মান নিচের কোনটি? তোমরা একক ভেক্টর দেওয়া থাকবে, এই ভেক্টরের একক ভেক্টর রাশিটি, একক ভেক্টর কোনটা? একক ভেক্টর পেলাম এইটা, কতে দিল এটা, আবার খতে দিল একক, এই ভেক্টরের মান হয়তো √14 এটা দিয়ে দিল, গতে অন্যটা দিল, ঘতে দিল 1, তার মানে আমরা অ্যান্সার পাবো 1। তাহলে একক ভেক্টর যেখানেই যে ভেক্টর পাই না কেন সেটা অনেক বড় হতে পারে, কিন্তু সে ভেক্টরের একক ভেক্টরের মানটা হবে সবসময় 1। আমরা একক ভেক্টর সম্পর্কে ধারণা পাইলাম। তাহলে একক ভেক্টরের মান হচ্ছে 1। মান সমান কিন্তু দিক ভিন্ন, এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, মান সমান। দেখো এ ভেক্টরের মান আর বি ভেক্টরের মান সমান কিন্তু দিক কত? ভিন্ন। সমান মানে দুটি ভেক্টর পরস্পর বিপরীত দিকে ক্রিয়ারত হলে সেই ভেক্টরটাকে বলা হচ্ছে বিপরীত ভেক্টর বা ঋণ ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর। তাহলে কি ভেক্টর বলি আমরা? বিপরীত ভেক্টর পাইলাম, বিপরীত ভেক্টর পেয়ে গেলাম, এটাকে ঋণাত্মক ভেক্টরও বলা হয়। এবার আসো একই দিকে ক্রিয়ারত একই অক্ষ হতে পারে বা সমান্তরালভাবে হতে পারে, দুই বা ততোধিক ভেক্টর যদি ক্রিয়ারত থাকে
তাহলে সেই ভেক্টরগুলোকে বলা হচ্ছে সমরেখ ভেক্টর বা সমান্তরাল ভেক্টর। ডি ই এফ অনেকগুলো ভেক্টর আছে, এগুলোকে বলা হচ্ছে সমান্তরাল বা সমরেখ ভেক্টর। সমরেখ ভেক্টর, বোর্ডের লেখা একটু খারাপ হচ্ছে। সমরেখ ভেক্টর, সমরেখ ভেক্টর একই রেখায় দুই বা ততোধিক ভেক্টর যদি ক্রিয়ারত থাকে সেই ভেক্টরগুলোকে বলা হচ্ছে সমান্তরাল বা সমরেখ ভেক্টর। আর যদি ক্রিয়ারত না থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে অসমরেখ ভেক্টর। আমি যদি বলি যে ঢাকার দূরত্ব কত, অনেকে অনেকভাবে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবা যে কুড়িগ্রাম থেকে ঢাকার দূরত্বটা হচ্ছে 340 বা 440 কিলোমিটার। অনেকে হয়তো খুলনায় আছে, খুলনা থেকে বলবা যে ওখান থেকে হয়তো 500 কিলোমিটার। কিন্তু আসলে আমি যদি বলি যে ঢাকার দূরত্ব হচ্ছে 0, এটা কিন্তু একটা বিসিএস পরীক্ষা আসছিল, আমার স্মরণ আছে, এটা 2009 সালের একটা বিসিএস পরীক্ষা আসছিল যে ঢাকার দূরত্ব কত। দেখা যাচ্ছে যে আমি কুড়িগ্রামে ঢাকার দূরত্ব কত, আমি চিন্তা করছি যে আমি কুড়িগ্রাম থেকে আসছি, তাহলে কুড়িগ্রাম থেকে ঢাকার দূরত্ব যত সেটাতে আমি টিক চিহ্ন দিয়ে দিয়েছি, কিন্তু এটা ভুল। ঢাকার দূরত্ব হচ্ছে 0, কুড়িগ্রামের দূরত্ব 0, তারপর শাপলার দূরত্ব 0, কুড়িগ্রাম সরকারি কলেজের দূরত্ব 0, কুড়িগ্রাম কালেক্টর স্কুল কলেজের দূরত্ব 0। আমি যদি বলি কোথা থেকে যেতে হবে, কোথা থেকে মানে একটা নির্দিষ্ট বিন্দু যদি আইডেন্টিফাই করে না দেই, এই বিন্দুটিকে বলা হচ্ছে প্রসঙ্গ বিন্দু। কি বিন্দু? প্রসঙ্গ বিন্দু। এই প্রসঙ্গ বিন্দু সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান, দেখা গেল যে আমি ঢাকার অবস্থান বা আমার কলেজের অবস্থান বা কুড়িগ্রাম সরকারি কলেজের অবস্থান বা স্টেডিয়ামের অবস্থান, ও বিন্দু সাপেক্ষে পি বিন্দুর অবস্থান আমাকে নির্ণয় করতে হবে। তখন আমি প্রসঙ্গ বিন্দুটা নির্দিষ্ট পেয়ে গেলাম কোথা থেকে, ও থেকে, ও মানে আমার বাসা থেকে, বা ও থেকে কুড়িগ্রামের 0 পয়েন্ট শাপলা থেকে। তাহলে আমরা যদি বলি যে শাপলা থেকে কুড়িগ্রাম সরকারি কলেজের বা আমার কুড়িগ্রাম কালেক্টর স্কুল অ্যান্ড কলেজের দূরত্ব কত, তাহলে তোমরা যদি বলতে না পারো, একটা ফিতে নিয়ে যাবা, মাপতে নয় 1 দিন লাগলো 2 দিন লাগলো তাতে সমস্যা নেই, কিন্তু মাপতে পারবা, বলতে পারবা, একটা নির্দিষ্ট সময় পর বলতে পারবা যে এটা 200 মিটার 500 মিটার বা 1000 মিটার। তার মানে নির্দিষ্ট বিন্দু থেকে মাপতে হবে, যে বিন্দু থেকে আমরা পরিমাপ করতেছি সেই বিন্দুটিকে বলা হচ্ছে প্রসঙ্গ বিন্দু। আর এই যে পদ্ধতিটা, সম্পূর্ণ পদ্ধতিটা, যে পদ্ধতিতে আমি প্রসঙ্গ বিন্দু সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান পরিমাপ করতেছি সেটাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো। তা প্রসঙ্গ বিন্দু সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করতে গেলে এটা দিক আছে, মানও আছে, আমি মান পাবো এখান থেকে কত দূরত্ব অতিক্রম করে এই পি বিন্দুতে আমি যাব, দিক কোন বিন্দু, পি বিন্দু, তাহলে দিকও আছে মান আছে, তাহলে অবশ্যই একটা ভেক্টর রাশি দ্বারা প্রকাশ করতে হবে, তাহলে সেই ভেক্টর রাশিটা হচ্ছে আর। এই নির্দিষ্ট বিন্দু সাপেক্ষে অথবা প্রসঙ্গ বিন্দু সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান পরিমাপ করা হয় যে ভেক্টরের সাহায্যে বা নির্দেশ করা হয় যে ভেক্টরের সাহায্যে, সেটাকে বলা হয় অবস্থান ভেক্টর। কি ভেক্টর বলা হয়? অবস্থান ভেক্টর। তাহলে অবস্থান ভেক্টর কি? যে প্রসঙ্গ বিন্দু সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান পরিমাপ করা হয় যে ভেক্টরের সাহায্যে, সেটাকে বলা হয় অবস্থান ভেক্টর। তো অবস্থান ভেক্টর আমি এখানে দেখালাম, আমরা হেঁটে হেঁটে আসলাম। তুমি কিন্তু, আমি যদি শাপলায় বলি, শাপলা থেকে তুমি প্লেনেও আসতে পারবা। তাহলে যদি প্লেনে আসো, তোমার গতিটা কয় মাত্রিক হবে? গতিটা হবে ত্রিমাত্রিক, কারণ প্লেন থেকে আবার নামতে হবে। আবার যদি আমি প্লেন থেকে এসেই সরকারি কলেজের ওপরে মাঠের উপরে দাঁড়িয়ে থাকি, তাহলে আমি এখানে উঠছি গেছি, তার মানে কয় মাত্রিক হলো? দ্বিমাত্রিক। তাহলে আমরা সর্বোচ্চ এই সরকারি কলেজ বা কুড়িগ্রাম কালেক্টর স্কুল অ্যান্ড কলেজের যে অবস্থানটা 0 পয়েন্ট থেকে, মানে শাপলা থেকে, কুড়িগ্রাম জেলার শাপলা থেকে আমাদের কুড়িগ্রাম কালেক্টর স্কুল অ্যান্ড কলেজের যে দূরত্বটা, সেটা আমরা 3 ভাবে সর্বোচ্চ পরিমাপ করতে পারি। তাহলে এই 3 ভাবে পরিমাপ করলে তখন আমাদের এটা হয় ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। আর ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় অবস্থান ভেক্টরকে নির্দেশ করার জন্য কতগুলো একক ভেক্টর ব্যবহার করা হয়, যেমন xi প্লাস yj প্লাস zk। এই ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এই যে ক্যাপচিহ্ন দেখো, প্রত্যেকটা ক্যাপচিহ্ন, এগুলোকে বলা হচ্ছে একক ভেক্টর। এই একক ভেক্টর নাম হচ্ছে আয়ত একক ভেক্টর। আয়ত একক ভেক্টর, আয়ত একক ভেক্টর তাহলে 3টা, এটা হচ্ছে i j k, এর মান আবার 1, এদের মান আবার 1। তাহলে আয়ত একক ভেক্টর আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় অবস্থান ভেক্টরকে নির্দেশ করার জন্য যে ভেক্টরগুলো ব্যবহার করা হয় তাকে আয়ত একক ভেক্টর বলি।
যাক, আজকে তোমাদের এই পর্যন্ত থাক। সামনের ক্লাসে আমি ধারাবাহিকতা বজায় রাখবো, এরপরেই আমরা সামনের ক্লাস আলোচনা করব। তোমাদেরকে সামনের ক্লাস দেখার জন্য আমন্ত্রণ করা হলো। ধন্যবাদ সকলকে।